আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? শুরুতে আমি এই বইটা থেকে ডেরেন ব্রাউনের একটা উক্তি আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে গিয়ে হ্যাভিং সেট অফ রিলিজিয়াস বিলিভ ইজ নট দ্য সেম অ্যাজ রিলিজিয়াস ট্রু বিলিভার। এই কথার মানে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের মধ্যে অনেকে আছেন যারা নাকি ধর্মটাকে আসলে ব্যবহার করি এবং অনেকে আছেন যারা নাকি ধর্মটাকে মেনে চলি। জিনিসটা হচ্ছে এরকম, আমরা অনেকেই নিজেদের সুবিধার জন্য ধর্মটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করি, ঢাল হিসেবে ব্যবহার করি, এবং অনেকে আছেন তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মটাকে মেনে চলেন। এবং অনেক স্বার্থান্বেষী মহল আছে যারা চেষ্টা করে যেভাবেই হোক মানুষের ভয়টাকে পুঁজি করে তারা বিভিন্ন মিথ্যাকে সত্য বানিয়ে আমাদের সামনে প্রচার করে, যাতে করে আমরা যেন বিভ্রান্ত হয়ে যাই। এবং অনেকে আছেন যারা নাকি এই জিনিসটাকে আসলে বিশ্বাস করেন না, তারা ধর্মটাকে পরিপূর্ণভাবে মেনে চলেন। ডেরেন ব্রাউন ঠিক সেই জিনিসটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই বইটিতে। মাসেল রিডিংটা মূলত কি, ধরুন কোন একজন ব্যক্তি কোন একটা বস্তুকে লুকিয়ে রেখেছে, এখন আপনার যে কাজটা করতে হবে সেই ব্যক্তির হাতে পাশের উপর ভিত্তি করে সেই বস্তুটাকে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের চোখের ইশারা পাবেন না বা তার মুখে কথা আপনি পাবেন না, শুধুমাত্র হাতের পাশের উপর ভিত্তি করে সেই বস্তুটাকে আপনি খুঁজে বের করবেন। একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমেরিকা স্টেজ পারফরমেন্সে। কিরকম, একজন ব্যক্তি বলেছেন তার পারিশ্রমিকটাকে লুকিয়ে রাখতে, এবং যেই ব্যক্তি তার পারিশ্রমিক লুকিয়ে রাখবে তার হাতের পাশে ভিত্তি করে তিনি তার সেই পারিশ্রমিক খুঁজে বের করবেন। এবং শর্ত ছিল এরকম, তিনি যদি পারিশ্রমিক খুঁজে বের করতে পারেন তাহলে তিনি পারিশ্রমিক নেবেন, আর যদি খুঁজে বের করতে না পারেন তাহলে তিনি পারিশ্রমিক নেবেন না। বর্তমানে দেখা যায় বাইক স্ট্যান্ড বা হচ্ছে প্রাইভেট কার স্ট্যান্ড, এই জিনিসটা খুব বেশি বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে হচ্ছে। এই ধারণাটা এসেছে মূলত ব্লাইন্ড ফোল্ড ড্রাইভ থেকে। এই ব্লাইন্ড ফোল্ড ড্রাইভটা আবিষ্কার করেছিলেন জে রান্ডাল ব্রাউন 1885 সালে। জাদু, এটা মূলত কি? এটা কি সুপার ন্যাচারাল কোনো কিছু, নাকি আমাদেরকে বোকা বানানোর খুব সহজ একটা কৌশল? ধরুন আপনার সামনে একটা কয়েন ট্রিক্স করা হলো। কিরকম, কয়েনটাকে টেবিল থেকে মুষ্টিবদ্ধ হাতে নিয়ে আপনার সামনে সেটা খুলে দেওয়া হলো, তখন আপনি দেখলেন কয়েনটা আসলে হাতের মধ্যে নেই। খুব অদ্ভুত ব্যাপারটা। এই বইটা আমাকে শব্দ মনে রাখার কিছু সহজ কৌশল রপ্ত করতে শিখিয়েছে। যেমন হচ্ছে গিয়ে ধরেন টেলিফোন সসেস, এই শব্দ দুটোর মধ্যে যখন আপনি সম্পর্ক জুড়ে দিবেন তখন আপনি এগুলোকে মনে রাখতে পারবেন। যেমনটা হচ্ছে লোকটা টেলিফোন করে তারপর সে সসেসের কাছে গেল, মানকি বাটন, লোকটাকে বানরের কাছে গেল, তারপরে দেয়ালে গিয়ে বাটনে প্রেস করলো। বুক ক্যাবেজ, লোকটাকে একটা বই পড়লো, তারপর সে পুরো বইয়ের ক্যাবেজের কাছে সে গেল। গ্লাস মাউস, লোকটাকে পানি ভরতে গ্লাসে চুমুক দিল, তারপর সে ইঁদুর ধরতে গেল। স্টোমাক কার্ডবোর্ড, লোকটাকে স্টোমাক পরিপূর্ণ করলো খেয়ে, তারপর সে কার্ডবোর্ডের কাছে গেল। তারপর হচ্ছে ক্রিসমাস ফেরি, জিনিসটা হচ্ছে এরকম, লোকটাকে ক্রিসমাসের যত ধরনের উৎসব আছে সেটা করলো, তারপর সে ফেরি থেকে বসে থাকলো। আমাদের অনেকের মধ্যে একটা জটিল সমস্যা হচ্ছে আমরা অনেকে অনেক কিছু মনে রাখতে পারি না। ধরেন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন কিন্তু সেটাকে আপনি মনে করতে পারছেন না, যখন পরবর্তীতে আপনাকে সেটা জিজ্ঞাসা করা হলো যে আপনি কোথায় গিয়েছেন সাম্প্রতিক সময় এবং আপনি কিরকম উপভোগ করেছেন, এই জিনিসটা অনেকে আসলে মনে রাখতে পারে না। তবে এর কোনো সমাধান নেই, কিন্তু কিছু কৌশল আছে যেটাকে রপ্ত করার মাধ্যমে আপনি হয়তোবা এই জিনিসটাকে পরবর্তীতে মনে করতে পারেন। সেটা হচ্ছে একটা প্রসেস ফলো করতে পারেন। সেটা হচ্ছে আপনি কোথায় গিয়ে কাউন্টারে বসেছিলেন, টিকিট কেটেছেন, তারপর গাড়ির জন্য অপেক্ষা করেছেন, তারপরে যখন গাড়ি এসছে সেটাতে ঘুরতে গিয়েছেন এবং ঘুরে উপভোগ করে আসছেন। তো এই জিনিসটা আসলে এরকম ভাবে রপ্ত করার মাধ্যমে যে কিভাবে আপনি গিয়েছেন এটা রপ্ত করার মাধ্যমে হয়তো বা আপনি জিনিসটাকে মনে রাখতে পারবেন। তবে এর কোনো পরিপূর্ণ সমাধান আসলে নেই। মনে রাখার আরেকটি মাধ্যম হচ্ছে পিইজি সিস্টেম। সিস্টেমটা কিরকম, প্রথমে সংখ্যাকে অ্যালফাবেটে রূপান্তর করা, তারপরে অ্যালফাবেটকে একটা শব্দে রূপান্তর করা, তারপর সেই শব্দ থেকে একটা ইমেজ চিন্তা করা নিজের ব্রেনের মধ্যে, তখন দেখবেন ওই জিনিসটা আপনার মনের মধ্যে একদম সেট হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে 0 থেকে Z/S, এখানে S শুনতে অনেকটা Z এর মতো শোনা যায়। তারপর 1L দেখতে কিন্তু অনেকটা সিমিলার, কারণ Lটা হচ্ছে ছোট আছে তাই দেখতে কিন্তু অনেকটা সিমিলার। 2N, এখানে 2টাকে যদি আপনি উল্টে দেন তখন সেটা N এর মতো দেখাবে। 7 কিন্তু দেখতে অনেকটা T এর মতো। 3M থেকে যদি আপনি উল্টে দেন তাহলে কিন্তু সেটাকে অনেকটা M এর মতো দেখা যায়। 4R, 4 এর মধ্যে আর আছে। 5FV, এখানে কিন্তু 5FV টা কিন্তু অনেকটা 5 এর মতো উচ্চারণ চলে আসতেছে। 6BP, এখানে B কিন্তু অনেকটা 6 এর মতো। তারপর 8CHSHJ, এখানে কিন্তু যেটা অনেকটা সাউন্ড সিমিলার। 9G, এখানে জি কিন্তু অনেকটা 9 এর মতো দেখাচ্ছে। একটা মজার বিষয় হচ্ছে ব্রিস্টল ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে ডেরেন ব্রাউন ওই সময়কার অনেক ছাত্র এবং শিক্ষককে অনেকটা হিপনোটাইজ করে ফেলেছেন। কিভাবে, তিনি চোখের নিচে লেটেক্স ফ্লুইড ব্যবহার করেছেন, এতে করে তাকে অনেকটা জম্বি লাগছিল এবং তিনি এটা 3 থেকে 4 সপ্তাহ অবধি তার চোখের নিচে রেখে দিয়েছেন এবং সবাই তাকে দেখে অনেকটা ভয় পাচ্ছিল। সর্বপ্রথম হিপনোটাইজ করতে পেরেছিলেন ফ্রান্স অ্যান্টন মেজমার। তিনি কাজি ম্যাগনেটিক ফ্লুইড এই পদ্ধতিতে যে কাউকে হিপনোটাইজ করে ফেলতেন। তারপর জন এলিস্টন, তিনি অ্যানিমো ম্যাগনেটিজম এই পদ্ধতিতে যে কাউকে হিপনোটাইজ করে ফেলতেন। তারপর হচ্ছে জন এস ডেইল, তিনি মেসমেরিক স্লিপ এই পদ্ধতিতে যে কাউকে হিপনোটাইজ করে ফেলতেন। এরপর হচ্ছে জেমস ব্রেইট, তিনি নার্ভাস স্লিপ এই পদ্ধতিতে যে কাউকে হিপনোটাইজ করে ফেলতেন। এরপর হচ্ছে জন মার্টিন শার্কট, তিনি এপিলেপটিক বা রাহুগ্রস্ত বা হচ্ছে অনেক সময় খিচুড়ি রোগ থাকে অনেকেরই, এই পদ্ধতিতে তিনি যে কাউকে হিপনোটাইজ করে ফেলতেন। হিপনোটিজমটা মূলত কি, আমরা অনেকভাবে হিপনোটাইজ হতে পারি। তার মধ্যে হচ্ছে আমরা
গান শুনে হিপনোটাইজ হতে পারি, কারো ইনস্ট্রাকশনের মাধ্যমে হিপনোটাইজ হতে পারি। বিভিন্ন নেতা আছেন যারা নাকি তাদের জনগণদেরকে অনেক কথার মাধ্যমে হিপনোটাইজ করে ফেলতে পারে। তাই আমরা অনেকভাবে হিপনোটাইজ হতে পারি। এই হিপনোটাইজ নিয়ে বলতে গিয়ে ডেন ব্রাউন একটা কথা বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে we are multifaceted glittering disco balls bouncing light in all directions and life is a great big bloody disco or something. হিপনোটিজমে কিছু প্রসেস আছে যার মাধ্যমে যে মানুষকে খুব সহজে হিপনোটাইজ করে ফেলা যায়। প্রসেসগুলো হচ্ছে পেসিং এন্ড লিডিং, অর্থাৎ কাউকে কথার মাধ্যমে লিডিং দিয়ে হিপনোটাইজ করে ফেলা সম্ভব। প্রেসাপোজিশন, অর্থাৎ আপনি কাউকে সরাসরি বললেন না যে এই কাজটা আপনি করেন। ধরেন আপনি তার কোনো একটা কাজের প্রশংসা করলেন, তারপরে তাকে একটা অপশন দিলেন যে তোমার জন্য বা আপনার জন্য এই দুটো অপশন আছে, আপনি কোনটাকে বেছে নিলেন, এরকম একটা হিপনোটাইজ। তারপর হচ্ছে টোন অফ ভয়েস, সেটা হচ্ছে গিয়ে আপনি গলার স্বরটাকে শান্ত করে আপনি কাউকে হিপনোটাইজ করতে পারেন। তারপর হচ্ছে ইমেজারি, জিনিসটা হচ্ছে ছবির মাধ্যমে কাউকে কারোর সামনে একটা ছবি রেখে তাকে সেই ছবির দিকে তাকানো অবস্থায় তাকে আপনি হিপনোটাইজ করে ফেলতে পারেন। তারপর হচ্ছে স্ট্রাকচার, যেটা হচ্ছে কাউকে শুয়ে রেখে তারপর তাকে আপনি হিপনোটাইজ করে ফেলতে পারেন। এরকম বেশ কয়েকটি ধাপ আছে যার মাধ্যমে আপনি যে কাউকে সহজেই হিপনোটাইজ করে ফেলতে পারেন। একজন ব্যক্তির চোখের তাকানোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি সে আসলে কি বোঝানোর চেষ্টা করছে বা সে কি বলার চেষ্টা করছে। যেটা হচ্ছে কি এরকম, যেমন ভিআর, যার মানে ডান দিকে উপরে যদি কেউ তাকায় এভাবে, তাহলে বুঝতে হবে সে কোন একটা চিত্র বা কিছু একটা সে মনে করার চেষ্টা করছে, সেটা কোনো ইমেজ হোক বা যা কিছু হোক। তারপর হচ্ছে ভিআর অডিটরি, রিমেম্বার সাউন্ড, সেটা হচ্ছে সে কোনো শব্দকে বা কোনো কিছুকে মনে করার চেষ্টা করছে। তারপর হচ্ছে এডি, সেটা হচ্ছে অডিও ডিজিটাল ইন্টার ডায়ালগ, সে কোনো এটা হচ্ছে একটু নিচে দিয়ে তাকাতে হবে আর কি, তাহলে সে বুঝতে হবে যে সে কোনো ডায়লগ মনে করার চেষ্টা করছে। আরেকটা হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে ভিসি, সে কোনো যদি সে এভাবে তাকায় তখন বুঝতে হবে যে সে কোন একটা ইমেজকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করছে। তারপর হচ্ছে এসি, বুঝতে হবে সে কোনো, এটা হচ্ছে এদিকে দেখাতে হবে, তাহলে বুঝতে হবে সে কোনো একটা সাউন্ডকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করছে। তারপর হচ্ছে কাইনেস্টিক ফিলিংস, এটা হচ্ছে একদম নিচে তাকাতে হবে, তাহলে বুঝতে যাবে সে কোনো কিছুকে মানে চিন্তা করছে। কিছু কিছু ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে আমরা যে কাউকে হিপনোটাইজ করে ফেলতে পারি। ধরেন আপনি একটি রেস্তোরাঁ গিয়ে বসে আছেন, সেখানে আপনি দূর থেকে একজন লোককে লক্ষ্য করছেন, আপনি যাচ্ছেন তাকে হিপনোটাইজ করতে। কিভাবে করবেন? ওই ব্যক্তি যেরকম অঙ্গভঙ্গিমা করছে আপনি ঠিক একই রকম কাজটা করে যাবেন। দেখবেন ওই লোক কিছুক্ষণ পরে আপনার দিকে তাকিয়ে আছে যে কিভাবে এই ব্যক্তি মানে আপনি তাকে অনুসরণ করছেন, এবং আপনি যখন বের হয়ে আসতে চাইবেন তখন দেখবেন সেই ব্যক্তি আপনার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করবে। তবে অবশ্যই তার দিকে সরাসরি তাকাবেন না, চোখের এক কর্নার দিয়ে তার দিকে তাকাবেন, নতুবা আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো আমি নিজে কাজটা করেছি রেস্টুরেন্টে গিয়ে বসে, এবং আমি এদের উপকৃত হয়েছি। আত্মবিশ্বাসটা মূলত কি? পৃথিবীর শুরু থেকে আজ অবধি এই একটা শব্দ আমাদের মানবজাতির মধ্যে একদম চেপে বসেছে। আপনাকে এখানে কিছু পয়েন্টে কাজ করলে আশা করে হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে আপনি আসলে কিরকম সেটা কোনো বড় বিষয় না। এই ক্ষেত্রে আপনি কি কাজটা করছেন বা কার সাথে কিরকম বিষয় নিয়ে কথা বলছেন সেটা মুখ্য বিষয়। ওই জায়গাটা যদি আপনি খুব দৃঢ় থাকতে পারেন আপনার সম্বন্ধে, তাহলে আপনি আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে পারবেন। তবে মনে রাখবেন যে এটা আসলে কিন্তু একদিনে গড়ে ওঠা সম্ভব না। দীর্ঘকালীন প্রসেসের মাধ্যমে আপনি হয়তো বা খুব ভালো আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবেন এবং নিজের সম্বন্ধে আরো ভালো মতো বুঝতে পারবেন। হয়তো কোনো একটা কাজে আপনি বিফল হলেন, তার মানে এরকম না যে আপনার আত্মবিশ্বাসটা কমে গেছে। এর পরের কাজটা আপনি ভালো করে করেন, বা আপনি যদি কারোর সাথে কথা বলেন তাহলে অবশ্যই সেখানে চেষ্টা করবেন আপনার কথার মধ্যে যেন একটা দৃঢ়তা বজায় থাকে। তাহলে হয়তো বা তখন যে কেউ আপনাকে মনে করবেন মানুষটা আত্মবিশ্বাসী। আপনি একটা কাজে ভুল করেন বা একটা কথায় আপনি ভুল করেন, কিন্তু কথাটাকে দৃঢ়ভাবে বলেন, বা আপনি যদি কথা ভুলের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন সেটা ভালোভাবে প্রকাশ করেন, তাহলে মানুষ বুঝবে যে আপনি আত্মবিশ্বাসী। এবং মনে রাখতে হবে যে এটা আসলে একদিনে গড়ে ওঠে না, এটা গড়ে উঠতে সময় লাগে। রাস্তায় চলতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভুল হয়ে থাকে এবং এর দ্বারা আমরা বিপদে পড়ে যেতে পারি। ধরেন আপনি রাস্তায় হাঁটছেন, বিপরীত দিক থেকে অন্য কোনো ব্যক্তি আসছে, এখন আপনি তাকে দেখে হয়তো বা ভুলে কোনো একটা অঙ্গভঙ্গি করে ফেলেন এবং এর দ্বারা উনি খুব রাগান্বিত হয়ে গেলেন। তখন আপনি এমন কিছু করতে পারেন অঙ্গভঙ্গিমা যাতে করে সেই ব্যক্তি আপনাকে পাগল মনে করে। এতে করে আপনি হয়তো বা সেই ব্যক্তির কাছে পাগল বনে যাবেন, কিন্তু আপনি হয়তো বা তার আক্রমণ থেকে বেঁচে যেতে পারবেন। তো এইভাবে আপনি নিজেকে ডিফেন্স করতে পারবেন। থিঙ্কিং ট্র্যাপ বা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের গাফিলতি, এটা আমাদেরকে অনেক বেশি পরিমাণে সমস্যায় ভোগায়। তবে এর কোনো সমাধান নেই, তবে কিছু কৌশল আছে যেটা অবলম্বন করলে আমরা হয়তোবা কিছু সহায়তা পেতে পারি। কৌশলগুলো হচ্ছে এরকম: গাণিতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি যান তবে আমি বলবো 90% সম্ভাবনা থাকে হচ্ছে সফলতা পেয়ে যাওয়ার, আর বাকি 10% আপনাকে আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিতে হবে। আরেকটা হচ্ছে অপশন বেসিস, এক্ষেত্রে আপনাকে অনেকগুলো অপশন দেওয়া হতে পারে, সেক্ষেত্রে আপনি বেছে নেবেন যে কোন অপশনটা আপনার জন্য ভালো বেশি। তবে এক্ষেত্রে কৌশল হচ্ছে একটা 2/3 বাদ দিয়ে আপনি নিতে পারেন, এক্ষেত্রে আপনি সফলতা পেয়ে যেতে পারেন। তবে আমি বলবো এই কৌশলগুলো আপনাকে সবসময় সফলতা দিবে এরকম কোনো কথা নেই, আপনাকে অনেক সময় পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করতে হবে। তবে এই কৌশলগুলো অবলম্বন করলে আপনি অনেক বেশি লাভবান হবেন, সেটা আমি বলতে পারি। বিজ্ঞানের আবিষ্কার এবং তার এক্সপেরিমেন্ট, এই দুটোই দরকার একটা আবিষ্কারের সার্থকতা পাওয়ার জন্য বা বুঝতে পারার জন্য। ধরেন আপনি দুটো গাছের প্ল্যান্টের পরীক্ষা করবেন, কিভাবে করতে পারেন? আপনি দুটো গাছের প্ল্যান্টকে জানলা পাশে রেখে দিলেন এবং আপনি চিন্তা করলেন আপনি ক্রিস্টাল দিয়ে দুটো গাছকে আপনি পরীক্ষা করবেন যে কোনটা
খুব ভালো গ্রো করতে পারে। এখন আপনি একটাতে ক্রিস্টাল দিলেন, আটটাতে ক্রিস্টাল দিলেন না, এরপর আপনি প্রতিদিন সময়মতো পানি ঢেলে দিলেন, যাতে করে আপনি গাছের যেই বড় হওয়াটা আপনি যেন বুঝতে পারেন জিনিসটা কিরকম হয়। কারো মুখ থেকে কথা বের করে আনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোল্ড রিডিং ট্রিকারি, বা এই উপায়ে কাউকে হিপনোটাইজ করে ফেলা। তাতে করে আপনি সহজেই কারো মুখ থেকে কথা বের করে আনতে পারবেন। এক্ষেত্রে যেই ব্যক্তিকে মুখ থেকে আপনি কথা বের করে আনছেন, সে যদি আপনাকে বলতে নাও চায়, তাও সে আপনাকে বলে দিবে, কারণ আপনি তার সাথে অনেক রিল্যাক্স টোনে কথা বলবেন। তাহলে সে হিপনোটাইজ হয়ে যাবে, এবং হিপনোটাইজ হয়ে সে আপনি প্রশ্ন করার আগে আপনাকে অনেক কিছু বলে দিতে পারবে। তো এই উপায়ে কোল্ড রিডিং ট্রিকারি, এই উপায়ে আপনি যে কাউকে হিপনোটাইজ করে যে কোনো কথা সহজে বের করে আনতে পারবেন। এই বইটা মূলত হচ্ছে হিপনোটিজমের উপর লেখা, এবং এই বইটাতে আরো অনেক ট্রিক্স আছে। এই ট্রিক্স গুলো আমাদের জীবনে অনেক বেশি দরকারি, কারণ আমাদের প্রতিদিন চলতে ফিরতে অনেক লোকের সাথে কথা বলতে হয়, তারা আমাদেরকে অনেক ভাই মিথ্যা কথা বলতে পারে, বা আমাদেরকে অনেক ভাই ট্রিক্স করতে পারে। এই বইটা সেখানে সহায়তা করবে সেই ট্রিক্স গুলো ধরতে, বা সেই মিথ্যা কথাগুলো ধরতে। এই বইটা আমাদেরকে সহায়তা করবে। আমি এর দ্বারা উপকৃত হয়েছি, এবং আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে, এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।